নমস্কার, সাদা কালো সঙ্গে পাঠ্য নিয়ে আরও একবার আপনাদের সামনে হাজির হয়েছি। আজ রবিবার 6ই জুলাই 2025, সপ্তাহ শেষে ছুটির দিন, ছুটির রাত আর কয়েক ঘন্টা পরই শেষ হবে এবং আরও একটা কর্মব্যস্ত সপ্তাহ আমরা শুরু করতে চলেছি। আর তারই আগে আজ আমরা জানি একটা বিশেষ দিন 6ই জুলাই, আজ মহরম ছিল। মুসলিম ভাই বোনদের আজকে একটা অন্যতম বিশেষ দিন এবং সেই দিনে, সেই রাতে আমরা একটুখানি কয়েকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই। 1 তারিখ ডক্টরস ডেতে আমি সাদা কালো সঙ্গে পাঠ্য নিয়ে বেশ কয়েক মাসের লম্বা বিরতির পর আপনাদের কাছে এসেছিলাম, কথা বলেছি। হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে আপনারা তার কিছু উত্তর দিয়েছেন, তার কিছু বক্তব্য রেখেছেন। আমি এটুকু বলতে পারি যে আমরা আবার সংকেত মিডিয়ার টিম আপনাদের জন্যে যেভাবে কাজ করে চলেছি সেটা আরও বিশদে, আরও গভীরে পৌঁছানোর চেষ্টা করব এবং আপনাদের নতুন নতুন বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করব। সাদা কালো সঙ্গে পাঠ্য নিয়ে আজ যেটুকু কথা বলবো সেটা রাজনৈতিক কথা, একেবারে খোলামেলা রাজনৈতিক কথা। 2025 জুলাই, আগামী বছর এই সময় আরও একটা নতুন সরকার কিন্তু গঠন হয়ে যাবে। নতুন সরকারের 1 মাস বা 2 মাস বয়স হয়ে যাবে। নিশ্চয়ই পশ্চিমবঙ্গবাসী তারা কোথাও না কোথাও ভাবছেন আগামী বছর কারা সরকারে আসবেন। কাউন্টডাউন কি শুরু হয়নি? নিশ্চয়ই শুরু হয়েছে। দলগুলো কি ভাবছে না? তৃণমূল, বিজেপি, সিপিএম, মানে বামফ্রন্ট, কংগ্রেস সবাই মিলে কিন্তু আস্তে আস্তে কোমর বেঁধে নেমে পড়ার চেষ্টা করছেন, নিজেদের মতো করে ঘুঁটি সাজাচ্ছেন। প্ল্যান প্রোগ্রাম সব শুরু হয়ে গেছে। সরকারে থাকা দল তারা যেমন ভাবছেন, বিরোধী শিবিরে যারা আছেন তারাও ভাবছেন। কেউ কোমর বেঁধে নামছেন, আবার কারো ফাঁকা কলসিতে আওয়াজ বেশি। সব মিলিয়ে একটা সময় তৈরি হচ্ছে যেখানে ভোটের দামামা বেজে গেল প্রায়। ঠিক যেরকম এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আপনারা জানেন আমরা আমি উত্তরবঙ্গে আছি এবং উত্তরবঙ্গের বালুরঘাট শহরে রয়েছে এবং বালুরঘাটে এই মুহূর্তে আপনার সাথে কথা বলতে বলতে কিন্তু একটা ঝোড়ো বাতাস বইতে শুরু করেছে। ঠিক এরকমভাবেই ঝোড়ো ইনিংস, রাজনৈতিক ইনিংস সব দল শুরু করবে। কিন্তু আমরা একদম সম্প্রতি দেখলাম যে বিজেপি, প্রধান বিরোধী দল পশ্চিমবঙ্গের, তারা রাজ্য সভাপতি পরিবর্তন করলেন। এই বালুরঘাটেরই এমপি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, দুবারের সাংসদ সুকান্ত মজুমদার, যিনি 2021-এর পর দিলীপ ঘোষের হাত থেকে ব্যাটন নিয়ে রাজ্য সভাপতির দায়িত্ব পালন করছিলেন, উত্তর থেকে দক্ষিণে ছুটে বেড়াচ্ছিলেন। দিলীপ ঘোষ রাহুল সিনহার পর, মানে সেই রাহুল সিনহা যে সময় বিজেপি একেবারেই পশ্চিমবঙ্গে প্রায় সাইনবোর্ড ছিল, সেই সময় ব্যাটন নিয়ে থাকা রাহুল সিনহা একেবারে দাঁতে দাঁত চেপে লড়াই করছিলেন, কখনো বামফ্রন্টের বিরুদ্ধে তো কখনো তৃণমূলের বিরুদ্ধে। সেই রাহুল সিনহার পরে দিলীপ ঘোষ একেবারে আমূল বদলে দিয়েছিলেন রাজ্য বিজেপিকে। কখনো বোধহয় শীতকালে যেমন হাড়ে কাঁপুনি ধরে, ওই রকম কাঁপুনিও ধরিয়েছিলেন। হ্যাঁ, 2019-এর কথা বলছি। 42-এ 42 রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন লোকসভা ভোটে 42-এ 42 করতে হবে, সেখানে 42-এ 22 হয়ে গেছিল তৃণমূল কংগ্রেস, সিট কমে গেছিল দিলীপ ঘোষের আমলে। বিভিন্ন কারণ ছিল তার। 2018 পঞ্চায়েত ভোট থেকে আরম্ভ করে বিভিন্ন কারণ। সিপিএম এর টোটাল ভোট ব্যাংক বিজেপিতে শিফট হয়ে গেছিল, বামফ্রন্ট টোটাল ভোট ব্যাংক বিজেপিতে শিফট হয়ে গেছিল, আরো অনেক কারণ ছিল। সেই 19-এর পর ফলে হাওয়া লেগেছিল বিজেপির। 2021-এ একটা ভাবনা হয়েছিল যে বিজেপি সরকারে আসতে পারে, সাধারণ মানুষ ভেবেছিলেন।
বিজেপির সমর্থকরা, নেতৃত্ব, তারা ভেবেছিলেন, একেবারে কেন্দ্রীয় নেতৃত্ব বোধহয় কিছুটা আশা দেখছিলেন। এমনকি তৃণমূলের মধ্যেও সেই ভাবনাটা একেবারে গেঁথে যাচ্ছিল অনেকের মধ্যে, যেই জন্যে একটা লম্বা লাইন পড়ে গেছিল, তৃণমূল থেকে শটান বাক্স প্যাঁচড়া নিয়ে বিজেপিতে চলে যেতে হবে। চলে যাচ্ছিলেন এমএলএ, এমপি, মন্ত্রী, সবাই যেতে হবে। বিজেপিতে গেলে পরের বার ভোটে বিজেপি ক্ষমতায় এলে আবার মন্ত্রী হওয়া যাবে, নতুন করে সরকার গড়া যাবে। সেই সব আশা, লোভ, কামনা বিগত 5 বছরে, 5 বছর হয়নি, 4 বছরে বেশিরভাগটাই হতাশায় পরিণত হয়েছে। 2021-এ দিলীপ ঘোষের নেতৃত্বে যে ভোট হয় তাতে ভরাডুবি হয়েছে বিজেপির। আর হ্যাঁ, এটাও বলা যেতে পারে যে 2016-তে বিজেপির যা ভোট ছিল তার তুলনায় 2021-এ অনেক বেড়েছে। তাই বিজেপি বলবে এটাও জয় আমাদের, আমরা প্রধান বিরোধী দল হয়েছি, বামফ্রন্টকে সরিয়ে আমরা চলে এসেছি। আবার বিজেপি যেখানে আশা করছিল যে পরিবর্তন হবে, তারাই পরিবর্তনের কাণ্ডারি হবেন, সেটা কোথাও দুমড়ে মুচড়ে গেছিল, ধামাচাপা পড়েছিল। পরের 5 বছরে যে সময়কাল আমরা দেখেছি, তারপরেই 21-এই পৌরসভা ভোট, 22-এ মিউনিসিপ্যালিটি নির্বাচন, 23-এ পঞ্চায়েত, তৃণমূল প্রায় সব জায়গাতেই ক্লিন সুইপ। সুকান্ত মজুমদার এই মাথা থেকে ও মাথা লড়াই করেও বিজেপির হালে সেভাবে পানি ফেরাতে পারেননি। 19-এ যা হয়েছিল তা হয়নি। 24-এও, 2024-এর লোকসভা ভোট, সেখানেও কিন্তু 18টা সিট এক ধাক্কায় 50% কমে গিয়ে 9 নেমে গেছে। মাত্র 9টা সিট বিজেপি পেয়েছে। তারপরেই একটা কথা উঠছিল যে সুকান্ত মজুমদার, যিনি রাজ্য সভাপতি হিসাবে ভোটে দাঁড়িয়ে আবার জিতেছেন, পুনরায় জিতেছেন, কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, প্রতিমন্ত্রী কি মন্ত্রী হয়েছেন, হয়তো হাফ টিকিট, কিন্তু টিকিট তো বটে, পাশের পালানিতে পা তো দেওয়া গেছে। কিন্তু তাকে সরতে হওয়ার কথা উঠেছিল 24-এ, কারণ বিজেপি 2টো পদ একসঙ্গে একজনকে দেবে কি প্রশ্ন উঠেছিল। এই প্রশ্ন চলতে চলতে 1 বছর কেটে গেল, সুকান্ত বাবুই রয়ে গেলেন। কিন্তু 25-এ 26-এ দামামা যখন বাঁচতে চলেছে, পা বেজে গেছে, সেই সময় হঠাৎই সুকান্ত বাবু সরে গেলেন এবং শ্রমিক ভট্টাচার্য, সেই প্রবীণ নেতা শ্রমিক ভট্টাচার্য, বিজেপির, যাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা হয়েছে, যিনি এই মুহূর্তে রাজ্যসভার সাংসদও বটেন, পণ্ডিত ব্যক্তি, প্রজ্ঞা, অত্যন্ত জ্ঞানী, শিক্ষিত, মার্জিত, অত্যন্ত বাগ্মী, কিন্তু তাকে নিয়ে অনেকগুলো প্রশ্ন রয়েছে, ভালো এবং মন্দ। তিনি আসার ফলে প্রবীণ এবং নবীন যে বিজেপি, তার মধ্যে একটা কোথাও সমঝোতা হতে পারে, কোথাও একটা বোধহয় যেসব বিজেপির পুরনো নেতা কর্মীরা বসে গেছিলেন সুকান্ত বাবুর সময়, তারা আবার ফিরে আসতে পারে। দিলীপ ঘোষের সময়কার নেতারা, যারা একেবারে ঘরে খিল এঁটে দিয়েছিলেন বা খিল এঁটে দেওয়া হয়েছিল, বাইরে থেকে তালা বন্ধ করে দেওয়া হয়েছিল, তারা কি ফিরে আসবেন? সায়ন্তন বসু, রিতেশ তেওয়ারি, লম্বা লাইন আছে, তারা কি ফিরে আসবেন? নিশ্চয়ই চোখ রাখবো আমরা। তেমনি নবীন যারা, শ্রমিক ভট্টাচার্য এখনো কাজ করে চলেছেন, রাজ্যসভার সাংসদ হয়েছেন, দমদম লোকসভা এর আগে একবার দাঁড়িয়েছেন, সৌগত রায়ের কাছে হেরেছেন, রাজ্যসভার এমপি রয়েছেন, মানে অনেক দিন ধরে রাজনীতিটা করে চলেছেন। ফলে তাকে নিয়ে কিন্তু আশায় বুক বাঁধা যায়, বিজেপি বুক বাঁধতে পারে। আবার এই শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে কিন্তু ব্যক্তিগতভাবে তার মধ্যে কিন্তু অনেক উৎসাহ,
অনেক আলোচনা, অনেক বিতর্ক রয়েছে। প্রশ্ন রয়েছে যে যার ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিতর্ক উঠে এসেছে, তিনি কি আদৌ দলটাকে বিতর্ক মুক্ত করে তার দলকে জয়ের স্মরণীতে ফিরিয়ে আনতে পারবে? মাঠে নেমে যে লড়াইটা দিলীপ ঘোষ লড়েছিলেন, যে লড়াইটা রাহুল সিনহা দাঁতে দাঁত চেপে, যখন তার পাশে প্রায় কেউ ছিল না, সেই সময় লড়াই করেছিলেন ডক্টর সুকান্ত মজুমদার, যিনি হঠাৎই রাজ্য সভাপতি হয়ে, জেলা সভাপতি কোনদিন হননি, তিনি রাজ্য সভাপতি হয়ে গেছিলেন সরাসরি, এবং যিনি অত্যন্ত অধ্যাপক মানুষ, পড়াশোনার সঙ্গে থাকা মানুষ, যাকে হঠাৎই একেবারে সামনে থেকে, ফোরফ্রন্টে থেকে লড়াই করতে নামতে হবে, এই পরিস্থিতিতে বেশ কিছুটা সময় নিয়েছিলেন তিনি দিলীপ ঘোষের ব্যাটনটাকে নেওয়ায়, দিলীপ ঘোষের খুলে রাখা জুতোয় পা গলাতে সময় লেগেছিল। মাঠে নেমে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা, ছুটে বেড়ানো, একটা কঠিন সময় তাকে কাটাতে হয়েছিল। তারপর তিনি শিখে গেছিলেন, তিনি সাফল্যের সঙ্গে চেষ্টা করছিলেন। শ্রমিকবাবুরও তো সময় লাগবে, তিনি তো করেন এইভাবে মাঠে নেমে। তাকে আমরা টিভি পর্দায় দেখি, এখন যেমন আমাকে টিভি পর্দায়, হাতের মুঠোর পর্দায় দেখছেন আপনারা, ঠিক তেমনি ভাবে শ্রমিকবাবুকেও কিন্তু প্রায় প্রত্যেক সন্ধে অফিস ফেরতা মানুষজন, ব্যবসা থেকে ফিরে আসা মানুষজন চা কফি বিস্কুটের সাথে অথবা সান্ধ্যকালীন অন্য কোনো পানীয়র সাথে বসে দেখতে আমরা অভ্যস্ত। শ্রমিকবাবুরও বিভিন্ন দলের একেবারে উচ্চ স্তরের যে নেতা নেত্রী, একেবারে প্রথম সারির নেতৃবৃন্দের সাথে আলোচনায়, বাকবিতণ্ডায়, কথা বলায়, ঠান্ডা ঘরে বসে, এইটাতে যিনি অভ্যস্ত, তাকে একেবারে ঝড় জলে রোদে মাঠে ময়দানে নেমে রাজনীতিতে তিনি কতটা সফল হবেন সে নিয়ে প্রশ্ন থাকছে। আর 1 বছরের মধ্যে ভোট, কয়েকটা মাস যদি তার লেগে যায় নিজেকে রেডি করতে, তাহলে সেটা কিন্তু বিজেপির জন্য বুমেরাং হবে। কেন চেঞ্জ হলো, কেন পরিবর্তন হলো, এর পেছনে কি সমীকরণ? নিশ্চয়ই সেটা নিয়ে অনেকগুলো প্রশ্ন রয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব কেন হঠাৎ করে সরালেন? আরো 1টা বছর তো রেখে দিতে পারতেন সুকান্ত বাবুকে। এতদিন যখন গেল, এই 26টা কাটিয়ে তারপর সুকান্ত বাবুকে সরানো যেতে পারতো। আর না হলে 24-এর পরেই, লোকসভা ভোটে 9 হওয়ার পরেই সরানো যেত। কেন গেল না? পঞ্চায়েত ভোটের পর ফল ভালো হয়নি, সরানো যেতে পারতো। 1 বছরের মধ্যে লোকসভা রাখা হয়েছিল, লোকসভার পর সরানো যেতে পারতো। হঠাৎ এখন কেন? এবং এমন একজনকে দেওয়া হলো যিনি একেবারে মাঠে নেমে রাজনীতি করেননি কখনো। পারবেন তো? প্রশ্ন হয়েছে। তবে বিজেপির জন্য কি আশা নেই কোথাও? হ্যাঁ, আশা আছে, কিন্তু কিছুটা। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, তাদের জন্য একদম আশা নেই এটা বলা যাবে না। সেই আশার সঞ্চার শ্রমিকবাবু করছেন। নতুন কোনো বাতাস আনবেন তিনি? জানি না, আমার খুব একটা মনে হচ্ছে না, আমার ক্ষুদ্র মস্তিষ্কে সেটা মনে হচ্ছে না। কিন্তু আমার মনে হচ্ছে যে কোথাও বিজেপির কিন্তু এখনো একটা আশা আছে। সরকার পরিবর্তন করার জানি না, তবে ফল ভালো করার একটা আশা আছে। 50টা সিটও পাবে কিনা, 100 ছড়াবে কিনা, 150 হবে কিনা, এই বিতর্কগুলো চলবেই। আমি এক্ষুনি বলছি না যে 50-এর নিচে, না 100-র আশেপাশে, না 100 টপ পাবে, নাকি 150 হয়ে যেতে পারে, মানে ম্যাজিক ফিগার ক্রস করতে পারে। আমি সেই বিতর্কে ঢুকছি না, সময় আছে এখনো, অনেকটা সময়। কিন্তু বিজেপির এখনো একটা আশা আছে। কি আশা? না, তৃণমূলের যে আভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দল, লবিবাজি, প্রত্যেকটা জেলায়, উত্তর থেকে দক্ষিণে প্রত্যেকটা জেলায় যে লবিবাজি, সেইটা যদি কোথাও তৃণমূল ঠিক করতে না পারে,
আগামী 6টা মাস যদি সেটাকে ঠিক করতে না পারে, তাহলে ফল না একেবারে স্লিপ করে যাবে এটা বলছি না, কিন্তু ফল যেটা হতে পারত তা হবে না। একেবারে পরিষ্কার দেওয়াল লিখন, যে ফল হতে পারত, তৃণমূল কংগ্রেস যে ফল আশা করতে পারে সেটা পাবে না। আজকে নয়, 2014 সম্ভবত, সালটা গুলিয়ে যাচ্ছে, 14 হতে পারে বা 15, এক্ষুনি বলতে পারছি না, এই পরের দিন আমি সাদা কালো সঙ্গে পার্থক্য বলে দেবো, এক্সাক্ট এই মুহূর্তে মনে পড়ছে না। শুভাশিস চক্রবর্তী রাজ্যসভার সাংসদ হলেন প্রথমবার দক্ষিণ কলকাতার থেকে, দক্ষিণ কলকাতার মানুষ তিনি, এই মুহূর্তে তিনি দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতিও বটে, ডায়মন্ড হারবার যাদবপুর অঞ্চলটা। শুভাশিস চক্রবর্তী তিনি প্রথম রাজ্যসভার এমপি হলেন। তার দপ্তরে বসে আড্ডা মারছিলাম, সালটা মনে পড়ছে না, আপনারা যাদের মনে পড়ছে তারা হিসাব কষে নেবেন যে কবে উনি প্রথম সাংসদ হলেন, তাহলে পরের দিন বলে দেবো। সেই দিন আমি ওনাকে বলেছিলাম যে তৃণমূলের প্রধান বিরোধী হচ্ছে তৃণমূলের প্রধান শত্রু হচ্ছে তৃণমূল, সিপিএম, কংগ্রেস বা বিজেপি নয়, তৃণমূল। তিনি আটকে উঠেছিলেন, কারণ তখন 11 থেকে সবে তৃণমূলের যাত্রা শুরু করেছে। গোষ্ঠীদ্বন্দ্বের চেহারা এই আকার নেয়নি, দল তখনও এত বড় হয়নি, দলে সো কল্ড বেনজল এত ঢুকে পড়েনি, দলটাকে তখনও কন্ট্রোল করা যাচ্ছিল। কিন্তু কোথাও একটা বোধহয় ইঙ্গিত তৈরি হচ্ছিল, যারা বুঝে গেছিলেন যে এই দলটায় একটা সময় যদি ওপর মহলের কন্ট্রোল ঠিক মতো না থাকে, তাহলে এই দলটাই কিন্তু বেনজল ঢুকবে, দলের মধ্যে আকচি হবে, দলের মধ্যে নিজেদের মধ্যে প্রত্যেক দিন প্রত্যেক বেলা সংঘাত থাকবে। বামফ্রন্ট 34 বছর চালাতে পেরেছিল, বামফ্রন্ট 34 বছর রাজত্ব করতে পেরেছিল। অনেকেই বলবেন অত্যন্ত অপশাসন, তারপরে 34 বছর কি করে চললো? অনেকগুলো কারণ। আপনারা বলবেন তখন অত ক্যামেরা ছিল না, তখন অত মিডিয়ার বারবারন্ত ছিল না, তখন সোশ্যাল মিডিয়া বলে কোনো কনসেপ্টই ছিল না, তখন সাধারণ মানুষের হাতে ক্যামেরা ভাবাই যেত না। যে কোনো ঘটনা, অন্যায়, দুর্ঘটনা, নোংরামো যে কোনো মুহূর্তে ক্যামেরাবন্দি হতো না, সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারতো না সহজে। অন্যায়গুলো ঢাকার অনেক সহজ উপায় ছিল, কম্পিউটার ছিল না, সাদাকে কালো আর কালোকে সাদা করা যেত। তারপরেও বলছি, এইগুলোকে সব স্বীকার করে নিয়ে বলছি, সিপিএম এর মধ্যে, বামফ্রন্টের মধ্যে একটা খুব সুন্দর সংঘবদ্ধতা ছিল, যেটা দক্ষিণপন্থী দলগুলোর, আমি বলছি না তৃণমূল কংগ্রেস, এই সমস্যা কংগ্রেসের ছিল। কংগ্রেসের এই সমস্যাটা ছিল বলেই কংগ্রেস কোনোদিন বামফ্রন্টের বিরুদ্ধে জিততে পারেনি। বামফ্রন্টের বিরুদ্ধে জিততে পারা যাবে না, কংগ্রেস জিততে পারবে না, এটা ভেবেই তো মমতা বন্দ্যোপাধ্যায় দল নতুন তৈরি করেছিলেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই দল একজোট হয়ে লড়াই করে বামফ্রন্টের মতো জগদ্দল পাথরকে সরিয়েছিল, যে চিন্তায়, যে ভাবনায়, আজকে সেই ভাবনা থেকে এই দলটা অনেক দূরে। কারণ তাদের মধ্যে এখন খেয়ে মারাত্মক। আপনারা সবাই জানেন, এটা আমি বলছি তাই এরকমটা নয়, কিন্তু এটা এখন সবাই জানে। চায়ের দোকান থেকে সকালবেলা ঘুম থেকে উঠে যে চায়ের দোকান, সেখানকার আড্ডা থেকে রাত্রিবেলা পানাহার যেখানে হয়, সেই বারগুলোই গিয়ে দেখুন আলোচনাটা এক। তার মানে কি তৃণমূল কংগ্রেস কিছু করছে না রাজ্যের মানুষের জন্য? প্রচুর কিছু করেছে, আপনারা সবাই জানেন, এগুলো নিয়ে আমার বলার কিছু নেই। কিন্তু করেনিও অনেক কিছু, এবং এমন অনেক কিছু করেছে যেগুলো করা উচিত ছিল না। এমন অনেক কিছু ঘটিয়েছে যেগুলো তৃণমূল কংগ্রেসের বিপক্ষে গেছে। তৃণমূল কংগ্রেসের সময় যে ঘটনাগুলোর বারবারন্ত আমরা দেখতে পেয়েছি, যে ঘটনাগুলো ঘটার দরকার ছিল না,
আরো একটু নজরদারি দরকার ছিল। অনেক দিন আগে 2017-তে 17 অথবা 18, না 2017-তে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত কোন এক বিধায়ক, আমার সাথে গল্প হচ্ছিল, বর্ষিয়ান বিধায়ক, তিনি বলেছিলেন দলটায় যেভাবে বেনজল ঢুকছে সেটা ভবিষ্যতের জন্য খুব খারাপ হবে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা বেনজলগুলো দেখছি। একটা সময় বামফ্রন্ট করেছে, সিপিএম করেছে, কেন? আখের গুছানোর জন্য। আজকে তৃণমূল সরকারে তারা তৃণমূল হয়ে গেছে। কেউ হয়তো ঘটনাচক্রে বিজেপি ছিল, অথবা প্রয়োজনে বিজেপি হয়েছিল। তৃণমূলের এই পারমাণন্তের যুগে, তৃণমূলের এই অবস্থায় তারা বিজেপি থেকে আবার তৃণমূলে চলে আসে, এবং সবাই পদাধিকারী, সবারই অঙ্গুলি হেলনে এলাকা কাঁপে। তারাই তৃণমূলের গার্জেন, শহরের, কখনো জেলার। তারপরেও এই দলটা খুব ভালো আছে, লোকে ভাবছে। আমি সতর্কীকরণ করছি একটা, যারা উপরে রয়েছেন, একেবারে শীর্ষ নেতৃত্বে আছেন, সবাই মিলে চোখ বন্ধ করে থাকবেন না। দেখবেন তাসের ঘর যেন না হয়ে যায়। তাসের ঘর হয়ে গেলে কি হবে? দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটার হাল ধরার চেষ্টা করছেন। গোটা রাজ্য জুড়ে তিনি নতুন করে ভাবছেন দলটাকে কি করে সঠিক রাস্তায় নিয়ে আসা যায়। গোটা রাজ্য জুড়ে তার টিম কাজ করে বেড়াচ্ছে, করছে। পঞ্চায়েত ভোটের সময় আমরা দেখেছি নবজোয়ার হয়েছে, নাম নবজোয়ার ছিল, আসলে কিন্তু জনজোয়ারে পরিণত হয়েছিল। এবং এটাও তো ঘটনা যে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারের যে জনজোয়ারের বিস্ফোরণ হয়েছিল, তা দেখে বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনারা, তৃণমূল কর্মীরা, তৃণমূলের নেতারা, যে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের অনেকের বুক দুরু দুরু হয়নি, তারা ভয় পাননি, তারা ঘাবড়ে যাননি, তাদের মনে হয়নি যে তাদের মৌলসিপাটটা কোথাও ধাক্কা খেয়ে যেতে পারে। তাদের মনে হয়নি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দলটা নতুন করে তৈরি করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে, তাতে তারা যেভাবে দলটা চালিয়েছেন, বিভিন্ন জেলায় বিভিন্ন নেতৃত্বকে বাড়তে দিয়েছেন, উঠতে দিয়েছেন, বারবারন্ত দেখে, অন্যায় বারবারন্ত দেখে চোখ বন্ধ করে থেকেছেন, শুধুমাত্র তারা নিজেরা তৈলমর্দন পাচ্ছেন বলে। তারপরেও তারা চোখ বন্ধ করেছিলেন, কোথাও তাদের একটা কোথাও শিউরে ওঠা হয়নি, তারা ঘাবড়ে যাননি, ঘাবড়ে গেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন 2025 সালে একেবারে শুরুতে আবার নবজোয়ার করবেন 26-এর কথা ভেবে। এখনো হয়নি, কিন্তু কেন হলো না? জনসংযোগ কেন হলো না? মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তার পক্ষে রাজ্যের প্রতিটা জেলায়, প্রতিটা ব্লকে এসে দলটা কি অবস্থায় আছে, দলের নেতৃবৃন্দ তারা কিভাবে দল চালাচ্ছে, তারা কিভাবে সাধারণ মানুষের সাথে যোগাযোগ রাখছে, কতটা খবরদারি করছে, কতটা রোয়াবি করছে, সেটা দেখতে পারা সম্ভব না তার পক্ষে। তিনি তাও যেটা করছেন সেটাও সাংঘাতিক কাজ। অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করেন প্রত্যেকটা জেলায় জেলায় গিয়ে, এর আগে কোনো মুখ্যমন্ত্রী সেটা করেননি। তিনি চেষ্টা করেছেন, কিন্তু তার পক্ষে সেটা করা সম্ভব। অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করে তিনি চেষ্টা করেন জেলাগুলোকে ঠিক রাখার, কিন্তু দলের কর্মীরা, নেতৃবৃন্দ, তারা কি অবস্থায় আছে, তারা কি করছেন, কে দেখে দেবে? দলের বাকি নেতৃবৃন্দ মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয় থেকে, আঁচলের তলায় থেকে নিজেদের আখের গোছানো ছাড়া তারা দলটাকে নিয়ে ভাবেন
গোটা জেলা জুড়ে, গোটা রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে যে অসহিষ্ণুতা, যে সংঘর্ষ, যে লড়াই, সেগুলোকে ঠিক করার কথা ভাবেন। রাজ্যে সেভাবে বিরতি নেই, দলটা ভালোই চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা বিরাট বড় সাইনবোর্ডকে সামনে রেখে দল চালানো যাচ্ছে, আর কিসের দরকার? দলকে ভালো করার আর কি দরকার? দলটা চলছে তো, বাকি আমাদের যা হওয়ার হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দলটাকে নিয়ে ভাবছেন, তাকেও কি ঠিকঠাক ভাবে ভাবতে দেওয়া হচ্ছে জানা নেই। যদি সেটা ঠিক মতো না হয়, তাহলে সেটা তৃণমূল কংগ্রেসের জন্য কিন্তু বিপদ। 26-এ নাও হতে পারে, হতেও পারে। আর যদি 26-এ নাও হয়, তো এই তো কয়েকদিন আগে 21 গেল, পিকের আইপ্যাক এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাককে সামনে এনে উতরে দিলেন, 21-এর বৈতরণী পার করলেন। এই তো দেখতে দেখতে 26-এর বৈতরণী তো পার হয়ে যেতে পারে। তারপর সাধারণ মানুষের মধ্যে, তৃণমূলের একেবারে নিচু তলার কর্মীদের মধ্যে ক্ষোভ নেই, বিক্ষোভ নেই, দেশ বিদ্বেষ নেই। একটা সময় জেলায় শোনা যেত, জেলাগুলোই শোনা যেত, জেলা নেতৃত্বের মধ্যে ভাগ আছে। এখন সেই ভাগটা জেলা থেকে ব্লক স্তরে, শহরে, অঞ্চলে, ওয়ার্ডে পরিণত হয়েছে। বিরোধীদের মধ্যে মারপিট নয়, বিরোধী আর শাসকের মধ্যে মারপিট নয়, শাসকদের মধ্যেই যেভাবে সমস্যা পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটা কোনো এক সময় বড় আকার নিতে পারে। এখনই যদি দলের শীর্ষ নেতৃত্ব সঠিকভাবে দলকে পরিচালিত করতে না পারে, তাহলে সামনেটা বড় অন্ধকার। রাত শুরু হয়েছে, ঘড়িতে এখন প্রায় 12টা, এরপর 1টা, 2টো, 3টে, রাতের অন্ধকার বাড়তে থাকবে। তৃণমূলের অন্ধকার বাড়বে না তো? নিজেদেরকে ঠিক করে নিতে না পারলে, যেভাবে আমরা বড় লাইটের তলায় দাঁড়িয়ে আছি, লাইট ফেলে, সার্চ লাইট ফেলে আমাদেরকে দেখা যাচ্ছে, ঠিক সেভাবে দল যদি অনেক বেশি পাওয়ারের হ্যালোজেন দিয়ে সার্চ লাইট মেরে দলের অন্ধকারগুলো, লুপহোলগুলো দেখতে না পারে, সেগুলোকে মেরামত করতে না পারে, তাহলে কিন্তু আগামী সময় মানে সেটা 26-এর ভোট নাও হতে পারে, 2006-এর ভোটটাও কিন্তু বামফ্রন্টকে ভরে দিয়েছিল, 11-এ খুঁজে পাওয়া যায়নি। তাই যে কোনো একটা ভোট একটা বড় ঘটনা, বড় সাফল্য দলকে এনে দেওয়া মানে এই নয় যে রাজ্যের বুকে কেউ কেটা হয়ে যাওয়া যায়। মাথায় রাখতে হয়, যে কোনো সাফল্য খুব দ্রুত ব্যর্থতা আনতে পারে, নিজেদেরকে ধরে রাখতে না পারলে। আর রাজ্য থেকে মাঝে মাঝে একজন দুজনকে পাঠিয়ে 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিনের জন্য কোনো জেলায় ফেলে রেখে জেলাকে চেনা যায় না। রাজ্য থেকে লিস্ট তৈরি করে এনে পার্টিকুলার কিছু কিছু মানুষের সাথে, নেতা কর্মীদের সাথে বসে দলের পরিস্থিতিটা যাচাই করা যায় না, বরং আরো বড় অন্তর্ঘাত তৈরি হতে পারে। শীর্ষ নেতৃত্বকে সেটা মাথায় রাখতে হবে, শীর্ষ নেতৃত্বকে সেটা ভাবতে হবে। যদি দলকে ভালো করতে হয়, তাহলে এগুলো মাথায় রাখতে হবে। আর দল যদি ভালো না থাকে, কোনো দল, তৃণমূল, কংগ্রেস, সিপিএম, আরএসপি, বিজেপি, যে কোনো দল, যদি দল ভালো না হয়, তাহলে সেই দল ক্ষমতায় এসে পরিষেবা দেবে কি করে? দল যদি ভালো না হয়, বিরোধী শিবিরে থেকে শাসকের বিরুদ্ধে
সঠিক লড়াই, সঠিক মূল্যায়ন করবে কি করে? তাই যে কোনো রাজনৈতিক দলকে আগে কোথায় আছে না, আপনি আছির ধর্ম পরকে শেখাও, নিজেদেরকে ঠিক করতে হবে। সে আপনি সরকারে থাকুন আর বিরোধী শিবিরে বসুন, নিজেদেরকে ঠিক করুন। দেখা হবে আবার আরো একটা এপিসোডে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। সাদা কালো সঙ্গে পাঠ্য নিয়ে আজকের মতো এতটুকুই। ধন্যবাদ, শুভরাত্রি। খেয়াল রাখবেন।